ছোটবেলায় আমরা প্রায় সবাই একের ভেতর সব এই বইটি পড়েছি, তাই না? যে বইতে বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু পাওয়া যেত। তো আজকে সেরকমই একটি একের ভেতর সব বই নিয়ে কথা বলবো, যে বইতে আপনি লেখকের কবিতা পাবেন, গদ্য পাবেন, কাব্য নাটক পাবেন, প্রবন্ধ পাবেন, স্কেচ পাবেন, তারপর লেখকের নিজস্ব চিন্তাভাবনা পাবেন, সাক্ষাৎকার পাবেন। অর্থাৎ একের ভেতর আপনি অনেক কিছু পেয়ে যাবেন। একের ভেতর 10 যাকে বলা যায় আর কি। কথা না বাড়িয়ে আপনাদেরকে বইটি দেখাই। বইটির নাম হচ্ছে মুস্তফা আনোয়ার রচনা সমগ্র। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে মুস্তফা আনোয়ার রচনা সমগ্র। এই সমগ্রতে মুস্তফা আনোয়ারের লেখা কাব্য, কাব্য নাটক, তারপর হচ্ছে গদ্য, প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি আপনি পাবেন। আমি যদি একটু নাম বলি, যেমন কবিতা ও কাব্য নাটক অংশে আপনি পাবেন তুত, পরবাসে বসবাস, কোনো ডাকঘর নেই, রসাতল মরিয়ম, কি করি কোথায় যাই। গল্পতে আপনি পাবেন খুর, স্কেচে লেখকের করা কিছু স্কেচ প্রকাশনী এখানে দিয়েছে। তারপর প্রবন্ধ অনুবাদে ভিন্ন চোখে, অগ্রন্থিততে কবিতা, গদ্য, সাক্ষাৎকারে কবি, ছাট কাগজের মলাট, সাপ্তাহিক 2000 পত্তর, তারপর সবশেষে পরিশিষ্ট, যেখানে লেখকের নানান বই কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কবে প্রকাশিত হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং তার সম্পাদিত পত্রিকা, পুরস্কার ইত্যাদি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এই যে এই বইটি প্রথমে শুরু হয় তুত দিয়ে। তুত হচ্ছে লেখকের একটি কবিতা সমগ্রের নাম, যেখানে অনেকগুলো কবিতা রয়েছে, যেমন তুমি, মালঞ্চ, একা একা, তারপর হচ্ছে পিতা পুত্র, না, কাফকা। তো এখানে লেখক প্রত্যেকটা কবিতাতে নিজের মতো করে কিছু বলার চেষ্টা করেছেন। মানে প্রত্যেকটা কবিতাতে আপনি আলাদা আলাদা কিছু মেসেজ পাবেন। তো আমি এই মুহূর্তে কোনো কবিতা পড়ছি না, কারণ এই বইটা অনেক বড়, কথা বলতে সময় লাগবে। তারপর হচ্ছে এখানে একটি নতুন ধারা সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে কাব্য নাটক। আমি আগে কখনো কাব্য নাটক পড়িনি, আমি জানি না আপনারা পড়েছেন কিনা। তো কাব্য নাটক আসলে এমন, যেখানে একটা নাটক মঞ্চায়িত হবে, কিন্তু সেই নাটকের যে সংলাপগুলো থাকবে, সেই সংলাপগুলো হবে কবিতার মতো করে, কাব্যের মতো করে। তো এই যে এখানে প্রথমে আমরা যে কাব্য নাটকটা দেখতে পাই, সেখানে মলি কথা বলে, তার হাজব্যান্ড বলেন বা তার প্রেমিক বলেন একজন মানুষের সাথে যে মৃত। তো সেখানে আমরা দেখতে পাই তাকে আত্মহত্যা করা হয়েছে বা হত্যা করা হয়েছে, যেটাই বলেন। তো করা হয়েছে কারণ এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর পেছনে যৌনতা রয়েছে, এর পেছনে প্রেম রয়েছে, এর পেছনে হচ্ছে আপনার ঘৃণা রয়েছে। তো কেন হত্যা করা হয়েছে, হত্যা করে কি লাভ হয়েছে, বা হত্যা করার পর তার যে কষ্ট, সে যে আবার ফিরে আসছে, এই ব্যাপারগুলো লেখক হচ্ছে কবিতার মতো করে ব্যাখ্যা করেছেন, সংলাপগুলো দিয়েছেন, এবং প্রত্যেকটা সংলাপ কীভাবে দৃশ্যায়িত হবে সেটাও লেখক এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তারপর গল্প হচ্ছে খুর। এটি আসলে বইয়ের নাম খুর, কিন্তু এখানে আপনি অনেকগুলো গল্প পাবেন, এবং এই গল্পগুলো বিভিন্ন প্রেক্ষাপটে লেখা হয়েছে। কিছু মুক্তিযুদ্ধ নিয়ে লেখা হয়েছে, কিছু সমাজের অসঙ্গতি নিয়ে লেখা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে এখানে আবার স্কেচে গিয়ে আমরা লেখকের কিছু স্কেচ দেখতে পাই। আমি যদি আপনাদেরকে কিছু স্কেচ দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে যেমন এই যে একটি স্কেচ, তারপর হচ্ছে আর যদি কোনোটা দেখাই, এই যে দুইটা স্কেচ, এরকম বেশ কয়েকটি স্কেচ এখানে দেখানো হয়েছে। তারপর পরবর্তীতে এখানে অগ্রন্থিত হয়েছে কবিতা ও গদ্য, মানে এগুলো গ্রন্থ আকারে আসেনি, এগুলো এখানে দেওয়া হয়েছে, বেশি না, খুব অল্প সংখ্যক। তারপর রয়েছে সাক্ষাৎকার। বইয়ের এই অংশটি আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে এখানে লেখকের সাক্ষাৎকার নিয়েছেন আরেকজন। তো সাক্ষাৎকারে তিনি লেখককে নানান ধরনের প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নগুলোর লেখক উত্তর দিয়েছেন নিজের মতো করে, যেখানে আমরা মুস্তফা আনোয়ারকে দেখতে পাচ্ছি। আমরা ভাবতে পারছি যে তিনি কীরকম চিন্তা ভাবনা করেছেন, তার চিন্তায় কী ছিল লেখা নিয়ে, লেখক নিয়ে, তারপর হচ্ছে প্রকাশনী নিয়ে, প্রকাশক নিয়ে, ওই সময় নিয়ে, তার নিজের চিন্তা ভাবনা নিয়ে। তো এখানে আমি বেশ কিছু সুন্দর সুন্দর লেখা পেয়েছি, যেমন লেখক হচ্ছে 21শে বইমেলা নিয়ে কথা বলেছেন। তারপর কিছু প্রস্তাব তিনি দিয়েছেন, যেমন প্রত্যেক বছর যখন 21শে বইমেলা আসে তখন বেশ কিছু বই বিক্রি হয়, নতুন অনেক লেখক আসে যারা হচ্ছে তখন বইমেলার সময় নিজেরা টাকা দিয়ে বই বের করে এবং সেই বই বিক্রির জন্য নিজেরাই আবার কষ্ট করে। তখন লেখক তাদের বলেছেন যে তোমরা জায়গায় জায়গায় গিয়ে ওই বইগুলো দিয়ে এসে লাভ হবে না, কারণ তোমার বই, ওই প্রকাশনী নিজের বই ছাপিয়ে তোমার বইগুলো নিয়ে কথা বলবে না। তোমার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে তুমি শহীদ মিনারে বসে বই বিক্রি করো, যেখানে কোনো ফুচকার দোকান থাকবে না, কোনো খাবারের দোকান থাকবে না।
তো লেখক আসলে তখন জানতো না যে বর্তমানে নতুনদের বই প্রকাশ করতে খুব একটা ঝামেলা হচ্ছে পোহাতে হয় না, বরং তাদের বই খুব বেশি সেল হচ্ছে এবং যেসব বই আসলে কখনো বই আকারে বাজারে আসা উচিত না সেই বইগুলো বই আকারে আসছে এবং হিউজ পরিমাণে একটা সেল হচ্ছে। তো লেখক তো তখন সেটা জানতো না, মানে তখনকার সময়, লেখকের সময় তো এগুলো হতো না, তখন নতুনদের বই প্রকাশ করতে অনেক কষ্ট করতে হতো। আর সেটাই লেখক বলেছেন যে প্রকাশনী আসলে যখন দেখে যে নতুন একজন মানুষ, তখন তাকে সুযোগ দিতে চায় না, তারা হচ্ছে তখন তাদের সেল নিয়ে চিন্তা করে, তাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা আসে। তারপর তিনি আরেক জায়গায় হচ্ছে প্রচ্ছদ নিয়ে কথা বলেছেন যে আমরা আকর্ষণীয় প্রচ্ছদ করার জন্য বইয়ের দাম অনেক বেশি রাখি, যেটা কখনোই উচিত নয়। প্রচ্ছদ দেখে বই কেনা উচিত নয়, বরং হচ্ছে বইয়ের ভেতরে যে লেখাটা রয়েছে সেই লেখাটাই হচ্ছে আসলে মেন। আমি তো বই ঘরে সাজিয়ে রাখার জন্য কিনবো না, বরং আমি বই কিনবো হৃদয়ে সাজিয়ে রাখার জন্য। তো তিনি বলেছেন যে প্রকাশনীদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে আমাদের হচ্ছে রেশনের টাকা দিতেই আমাদের অর্ধেক সময় চলে যায়, আমাদের অর্ধেক শ্রম চলে যায়, সেখানে বই কেনা আসলে আমাদের কাছে বিলাসিতা। তারপরে আমরা বই কিনছি এবং বই তারাই কিনছে যাদের ক্রয় মূল্য আসলে খুব কম, যারা খুব একটা উপার্জন করতে পারছে না তারাই বই কিনছে। তো তাদের কথা মাথায় রেখে বইয়ের দাম নির্ধারণ করা উচিত, বইয়ের কোয়ালিটি নির্ধারণ করা উচিত। তারপর লেখক আবার আমাদেরকে এখানে বলেছেন যে যখন একটা বই বাজারে প্রকাশিত হবে তখন ওই বইটা কিভাবে হচ্ছে মার্কেটিং করা যাবে এদিক দিয়েও প্রকাশকদের নজর দেওয়া উচিত। তারপর এখানে এগুলো ছাপিয়ে আমরা এবার লেখকের মুক্তিযোদ্ধার যে পার্টটা সেখানে আসি। তো সেখানে আমরা লেখকের একটা আফসোস দেখতে পাই। এখানে একটা বিষয় ক্লিয়ার হয়, এই যে যখন হচ্ছে জাতীয় বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাটা আসা হয় তখন এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, কে আগে দিয়েছেন, জিয়াউর রহমান আগে দিয়েছেন নাকি অন্য কেউ দিয়েছেন। তো এখানে সেটা নিয়ে লেখক কথা বলেন। এখানে তিনি তার আফসোস প্রকাশ করেন যে ওই সময় যে 11 জন ছিল তাদের প্রত্যেককেই পরবর্তীতে পুরস্কৃত করার কথা ছিল, কিন্তু সেই পুরস্কারের সময় নানান রকম টাল বাহানা শুরু করা হয় এবং সেই পুরস্কারটা দেওয়া হয় না। তো তারা যে অবদান রেখেছেন সেই অবদান আসলে আর প্রকাশ্যে আসে না। তো তিনি এখানে মুক্তিযুদ্ধ নিয়ে তার কিছু স্মৃতিচারণ করেছেন এবং তাকে যখন প্রশ্ন করা হয় আপনি একজন লেখক, কিভাবে আপনি হচ্ছে এই যে কবি হয়ে উঠেছেন, এটার পেছনে কি কারণ রয়েছে, তখন তিনি বলেছেন এটার পেছনে বিচ্ছেদ রয়েছে, তবে সেই বিচ্ছেদ কোনোভাবেই কোনো নারীর সংক্রান্ত নয়, বরং তার বিচ্ছেদটা এমন ছিল, তিনি ছোটবেলা থেকে কলকাতা শহরে বড় হয়েছেন, সেখানে তিনি 10ম শ্রেণী পর্যন্ত পড়েছেন এবং তারপর তাকে ওই শহরটা ছেড়ে আসতে হয়েছে এবং ওই শহরটা ছেড়ে আসার পর শহরের সাথে যে তার বিচ্ছেদ হয়ে গিয়েছে সেই বিচ্ছেদ থেকে তিনি ধীরে ধীরে লেখালেখি শুরু করেন এবং তিনি তখন কবিতা লেখা শুরু করেন। তো তার কবিতাগুলো তিনি আসলে কখনো সেভাবে জমাননি, লিখেছেন এবং একটা সময় তিনি খুব রাগ করে ওই কবিতাগুলো পুড়িয়ে ফেলেছিলেন। তার আসলে আর কবিতা ওইভাবে সংরক্ষণ করা হয়নি, ছোটোবেলা নিয়ে তার আসলে সেরকম কোনো স্মৃতি নেই। তো তিনি সেটা বলেন এবং পরবর্তীতে তিনি জানান তার কবিতা লেখার যে হচ্ছে কাহিনীটা সেইগুলো ব্যাখ্যা করেন এবং তার যখন হচ্ছে তিনি লেখেন তখন তিনি মেয়ে লোককে ময়কার মেয়ে অন্তস্থিও একার মেয়ে এভাবে লেখেন না, বরং ময়কার মেয়ে তারপর হচ্ছে হাইপেন দিয়ে লোক লেখেন। তো এটার পেছনে তার একটা যুক্তি রয়েছে, সেই যুক্তিটা তিনি উপস্থাপককে যখন ব্যাখ্যা করেছেন তো তার সেই যুক্তিটা আমার কাছে ভালো লাগেনি, মানে আমার কাছে মনে হয়েছে যে ঠিক না, তিনি মেয়েদেরকে এখানে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করেছেন। তো তিনি হচ্ছে জীবনানন্দ দাশের একটা টপিক টেনেছেন এখানে যে মেয়েদেরকে এরকম এরকম শব্দে আখ্যায়িত করা হয়, তো তিনিও সেই শব্দে আখ্যায়িত করতে চেয়েছেন, তবে একটু ভিন্নভাবে। তো শব্দটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না এই মুহূর্তে, যেটাকে আমরা গালি বলে থাকি আসলে। তো আমার কাছে ওইখানে ওই উত্তরটা আমার কাছে কেন যেন ভালো লাগেনি আর কি, এরকম মনে হয়েছে। বাকি এই যে এই বইটাতে আপনি হচ্ছে লেখককে আমার মনে হয় পরিপূর্ণভাবে না জানলেও মোটামুটি তার সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন এবং ওই সময়কার যে তার চিন্তা ভাবনা, তিনি হচ্ছে তিনি প্রেমকে তেমন একটা প্রাধান্য দেননি। তার চিন্তা ছিল পুরুষ এবং নারীর মধ্যে যে সম্পর্কটা সেটার ক্ষেত্রে যৌনতা প্রাধান্য পায়। তো এরকম করে তাকেও যখন প্রশ্ন করা হয় যে এটা কেন, তিনি হচ্ছে প্রেম নিয়ে, তিনি কিন্তু মনে মনে খুব প্রেমিক মানুষ, যখন আমি ভূমিকাটা পড়লাম তখন দেখলাম, বাট তিনি হচ্ছে প্রেম নিয়ে খুব একটা লিখতে চান না। তো সেটাও কেন চান না সেটা তিনি এই বইতে হচ্ছে সুন্দর করে ব্যাখ্যা করেছেন।
তো আপনারা যারা এরকম বইগুলো পড়তে পছন্দ করেন তারা এই বইটা পড়তে পারেন। তবে এই বইটা কাদের ভালো লাগবে না, যারা হচ্ছে সমকালীন খুব হচ্ছে হয় না, সমকালীন বইগুলো পড়তে পছন্দ করবেন। সমকালীনের মধ্যে যারা হচ্ছে খুব গভীর কিছু পড়তে পছন্দ করেন না, নর্মালি গল্প উপন্যাস পড়তে পছন্দ করেন, দ্রুত কাহিনী এগিয়ে যায় এরকম পড়তে পছন্দ করেন, সহজ সরল লেখা পছন্দ করেন, তারা এই বইটা না পড়লেই হবে। কারণ তারা এই বইটা বুঝবে না, তাদের কাছে বিরক্ত লাগতে পারে, বোরিং লাগতে পারে। বাদবাকি অন্যরা এই বইটা পড়তে পারেন। তবে আমার মনে হয় যারা হচ্ছে সাহিত্য পড়ে, যারা সত্যিকার অর্থে সাহিত্য খুঁজতে চায়, ভালো কিছু পড়তে চায়, তাদের এই রচনা সমগ্রগুলো এরকম আগের লেখকদের লেখাগুলো পড়া উচিত। তাহলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, কারণ তাদের লেখার মধ্যে অনেক গভীরতা রয়েছে, অনেক বেশি অর্থ রয়েছে, যেগুলো বর্তমানে আপনি খুব একটা সবার লেখাতে পাবেন না, পাবেন তবে খুব কম, সামান্য আর কি। এখানে লেখক বেশ কিছু কবির, বেশ কিছু লেখকের রেফারেন্স টেনেছেন এবং তার পছন্দের লেখকদের নিয়ে কথা বলেছেন, পছন্দের কবিদের নিয়ে কথা বলেছেন। যেমন তিনি বলেছেন তার জীবনানন্দ দাশকে তিনি খুবই পছন্দ করেন এবং তিনি তাকে সবসময় সেরাদের কাতারে রাখবেন। তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে তিনি তো আসলে সবার কথা বলতে পারছেন না, বললে অনেকের কথা বলা যায়, কিন্তু সবার কথা তো বলা সম্ভব না। তবে তার কাছে জীবনানন্দ দাশ সময়ের সেরা মনে হয়েছে এবং জীবনানন্দ দাশের কবিতা আসলেই খুব খুব বেশি চমৎকার। জীবনানন্দ দাশের কবিতা যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন। আমার মনে হয় আমরা সবাই পড়েছি, স্কুলে কলেজে কোথাও না কোথাও জীবনানন্দ দাশের কবিতা পড়তে হয়েছে, ফেসবুকে দেখতে হয়েছে। তো যাই হোক, আপনারা যারা রচনা সমগ্র পড়তে পছন্দ করেন, এরকম একটা বই নিজের কালেকশনে রাখতে চান, তারা এই বইটি পড়তে পারেন। এই বইটি ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। প্রথম প্রকাশ হয়েছে ফেব্রুয়ারি 2010 সালে। এবং যারা মুস্তফা আনোয়ারকে চিনেন না তাদের জন্য একটা ছবি দেই। এই হচ্ছে তিনি, মুস্তফা আনোয়ার, এবং সর্বশেষে তার বেশ কিছু ছবি রয়েছে, সেটাও আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে তিনি আর তার ওয়াইফ, তারপর এই যে। তো আজকে এই পর্যন্তই। এই বইটার প্রচ্ছদ নিয়ে একটা কথা বলি। এই বইটার প্রচ্ছদ খুব সাদামাটা, কিন্তু আমার এই বইটার প্রচ্ছদ খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন। আল্লাহ হাফেজ।